নমস্কার, জি 24 ঘন্টা আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি জনগণমন। আরজি করে ঘটনার পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত উত্তপ্ত হয়ে রয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায় কর্মসূচি, বিভিন্ন রাজনৈতিক দলের, এবং তারই সঙ্গে 14ই আগস্ট রাতের ঘটনায় মূলত কারা জড়িত, কাদের নাম উঠে আসছে, এই পুরো বিষয় নিয়েও কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। তারই সঙ্গে এসইসিআই আজ 12 ঘন্টা বন্ধের ডাক দিয়েছিল। বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে নানান কর্মসূচিও আপনাদের সামনে তুলে ধরেছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ রাস্তায় নামেন। এই সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব জনগণমনতে। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে অতিথিরা। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, রয়েছেন বিজেপি নেতা অঙ্কন দত্ত, রয়েছেন সিপিআইএম নেতা কৌস্তব চট্টোপাধ্যায়, রয়েছেন কংগ্রেস নেতা সুভাষিস ভট্টাচার্য, এবং রয়েছেন ফরেন্সিক বিশেষজ্ঞ শোভন দাস। আপনাদের সবাইকেই স্বাগত আমাদের এই আলোচনায় আসার আগে প্রথমেই জি 24 ঘন্টা এক্সক্লুসিভ যে ছবি আজ ঠিক দুপুর 2টোয় আমরা তুলে ধরেছিলাম, প্রথমেই সেটা দেখাবে এবং তারই সঙ্গে অডিও ঠিক কি বলছে দেখাবো। বারবার করে এই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। অর্থাৎ মূলত যে প্রসঙ্গ উঠে আসছে এক্ষেত্রেই বা প্রশ্ন উঠে আসছে, তাহলে কি উদ্দেশ্য ছিল যে কারণে এই কথা, এই শব্দবন্ধ উঠে আসছে, চল চল সেমিনার রুমে চল, এবং সেখানেই প্রশ্ন, এবং তারই সঙ্গে এরা কারা, এদের পরিচয় কি, এই নিয়ে প্রশ্ন উঠছে। আর এই প্রসঙ্গ নিয়ে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে মূলত কি প্ল্যান ছিল এই প্রসঙ্গ নিয়ে। আজকে আমরা জানি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাস্তায় নেমেছিলেন। কি বলেন তিনি শোনাবো। মানুষের ভোটে গোহারা, লজ্জা করে না। আর একটা অমানবিক ঘটনা নিয়ে দানবিকতা করে যাচ্ছেন, তাণ্ডব করে যাচ্ছেন। গেছিলেন তো আরজি করে এভিডেন্স লুট করতে রাতের বেলায়, কিন্তু ভুলক্রমে ফ্লোরটা একটু বদলে গেছিল। আপনি থার্ড ফ্লোর বলে ওই রাতে আপনি দোতলায় সেকেন্ড ফ্লোরে চলে গেছিলেন, এবং সেখানে গিয়ে 2টো ফ্লোর ভাঙচুর করেছেন। জীবনদায়ী ওষুধ আপনারা লোপাট করেছেন, আপনারা সিসিটিভি গুলো ভেঙে দিয়েছেন, আপনারা ইনফ্রাস্ট্রাকচার ভেঙে দিয়েছেন। এভিডেন্স লুট করার অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে তিনি ইতিমধ্যে এই অভিযোগ করেছেন। আজ যখন রাস্তায় নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সময় তিনি প্রকাশ্যে এই কথা বলেন। অবশ্যই প্রতিক্রিয়া নেব, কিন্তু তার আগে আর এই এভিডেন্স এবং তারই সঙ্গে সেমিনার রুমের প্রসঙ্গ নিয়ে আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র কলকাতার পুলিশ কমিশনারকে প্রশ্ন করেছিলেন। তিনি ঠিক কি বলেছেন শোনাবো। Nothing as of now. As of now, we have not found it as yet. We are examining them. We just আমাদের পর সংখ্যাটা বাড়ছে, ঠিক আছে। The people who we are arresting, exactly এখন অবধি সেরকম কিছু আমাদের কাছে কেউ রিভিল করেনি, বাট রিভিল করলে আমরা নিশ্চয়ই জানবো। কলকাতার পুলিশ কমিশনারকে এর প্রসঙ্গে প্রশ্ন করা হয় এবং তিনি বলেন যে অ্যাজ অফ নাও এটা রিভিল করা হয়নি। চলে আসবো আলোচনায়। বাম বিজেপির দিকে সরাসরি অভিযোগ। কৌস্তব। বিনীত গোয়েল বললেন যে অ্যাজ অফ নাও কিছু জানি না, নাথিং অ্যাজ অফ নাও। আর মুখ্যমন্ত্রী সব জানেন। মুখ্যমন্ত্রী যা বললেন আসলে দলের লোকেরাই তাই করেছে, তো মুখ্যমন্ত্রীকে কথা বলতেই হবে। তো ডিওয়াইএফআই এর ফায়দাটা কি? ডিওয়াইএফআই গিয়ে ওখানে ওই ডাক্তারদের এটা ভাঙবে কেন? সবাই বোঝেন। আমি হ্যাটস অফ করবো বাংলার মিডিয়াকে। বাংলার মিডিয়া সত্যিটা সামনে নিয়ে এসছেন। প্রথম দিকে কলকাতা পুলিশ শুধু তৃণমূল দুষ্কৃতীদের ছবি দিয়েছিল, পরে বাইরে যে অবস্থান হচ্ছে তারও কিছু ছবি দেয় এক করে দেওয়ার জন্য। আর রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন রাম বাম, সন্দীপ ঘোষ তো পাঠাতো খাম, ওখানে কিসের র্যাকেট চলতো সব বেরোবে সামনে আগামী দিনে যদি সিবিআই ঠিকমতো কাজ করে, বেরোবে সব। সন্দীপ ঘোষকে তো সিবিআই আজকে ধরেছে। কিছু লোক নিন্দুকেরা বলে পশ্চিমবাংলায় নাকি চাকরি পাওয়া যায় না, কিন্তু এই পশ্চিমবাংলায় সকালে রেজিগনেশন দিয়ে বিকেলে নতুন চাকরি পাওয়া যায়। কতটা প্রভাবশালী সন্দীপ ঘোষ এর থেকে বোঝা যায়। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আত্মহত্যা বলে প্রথমে চালিয়ে দেওয়ার চেষ্টা করলো কে? কলকাতা পুলিশ। আবার কে? আততায়ীকে সিভিক ভলেন্টিয়ার পরিচয়
সরিয়ে দেওয়ার চেষ্টা করলো কে, এড়িয়ে গেল কে? বিনীত গোয়েল আবার কে? পদত্যাগ করে 4 ঘন্টার মধ্যে চাকরির ব্যবস্থা করলো কে? মমতা ব্যানার্জি আবার কে? আর আজকে মমতা ব্যানার্জি যা বলেছেন আসলে প্যাথোলজিক্যাল লায়ার। উনি আজকে যা বলেছেন সব তৃণমূল কংগ্রেস করতে গেছিল। বাংলার মিডিয়াকে হ্যাটস অফ। বাংলার মিডিয়া ছিল বলে এটা প্রমাণ হচ্ছে আজকে অব্দি পুলিশ যাদেরকে ধরেছে তারা সব তৃণমূল কংগ্রেসের নেতা। দেখবেন পুলিশ গিয়ে পৌঁছতে পারে না কলকাতা পুলিশ। কলকাতা পুলিশ লুকোয় বাথরুমে, কলকাতা পুলিশ লুকোয় প্রসূতি বিভাগে, আর গিয়ে ভাঙচুর করে। আমি চ্যালেঞ্জ করে বলছি ব্যবস্থা নিন। ভেতরে যারা ঢুকেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, যারা ভাঙচুর করলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। তারা প্রত্যেকে তৃণমূল কংগ্রেসের নেতা, তারা প্রত্যেকে তৃণমূল কংগ্রেসের কোন নেতার ঘনিষ্ঠ সিন্ডিকেট বাহিনী মাফিয়া বাহিনী। আর মুখ্যমন্ত্রী বুঝেছেন ফ্যাসাদে পড়ে যাবেন। তাই ঠিক যেমন ভাবে 21শে জুলাই বলেছিলেন বিকাশ ভট্টাচার্যের বিরুদ্ধে ফাইল খুলবো, বিকাশ ভট্টাচার্যের বিরুদ্ধে ফাইলের মতো হচ্ছে ডিওয়াইএফআই ঝান্ডা। মুখ্যমন্ত্রী প্যাথোলজিক্যাল লায়ার। অঙ্কন, দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে নাটকটা করলেন, তৃণমূল কংগ্রেস তো প্রথম দিন থেকেই নাটক করছে। তা আমি তো বুঝতে পারলাম না, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে পরিকাঠামো দিতে, নাগরিক নিরাপত্তা সুনিশ্চিত করতে, চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রী, তদন্ত করতে ব্যর্থ পুলিশ মন্ত্রী, দোষীদের ধরতে ব্যর্থ পুলিশ মন্ত্রী, সেই স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর ব্যর্থতার বিরুদ্ধে তৃণমূল নেত্রী আজকে হয়তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পদত্যাগ চাইলেন, যে এদেরকে সরিয়ে দিতে হবে। আজকে কি বলছেন মুখ্যমন্ত্রী যে বিজেপির লোকেরা করেছে? বিজেপির ঝান্ডা ছিল না বলে দিলেন একটা নক্কারজনক মন্তব্য যে ভারতের জাতীয় পতাকা নিয়ে বিজেপির লোকজন ছিল। আপনার কলকাতা পুলিশ তো 24 জনকে গ্রেফতার করেছে। প্রমাণ করুন না 24 জনের মধ্যে একজনও বিজেপির কর্মী, একজনও বিজেপির সমর্থক, একজনও বিজেপির নেতা। প্রমাণ করুন, আমরা প্রমাণ করে দেব নাম, বাবার নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে যে ওরা তৃণমূল কংগ্রেসের কর্মী, ওরা পাড়ায়, ওরা এলাকায় তৃণমূল কংগ্রেস করে। আজকে এই পুলিশ বলুন তো একটা কি ছিল? আজকে ওখানে সমাবেশ হবে, মানুষ আরজি করের সামনে যাচ্ছে। আজকে বিজেপির রাজ্য সভাপতি, কেন্দ্রীয় মন্ত্রীকে পুলিশ পিটিয়ে তুলে দিতে পারে, বিজেপি কর্মীর ওপর দিয়ে পুলিশ গাড়ি চালিয়ে দিতে পারে। আর সেই দিনকে এরকম ঘটনা ঘটছে, 8 ঘন্টা ধরে পুলিশ নীরব দর্শক। কিসের জন্য? কেন পুলিশের ইন্টেলিজেন্স ফেলিওর হলো? পুলিশ জানতে পারতো না যে এরকম করে একদল এই সমস্ত জায়গা থেকে তৃণমূলের নেতারা গিয়ে দুষ্কৃতীদের পাঠিয়ে দিচ্ছে, আর পুলিশ সেটাকে আটকাতে ব্যর্থ? পুলিশের 30,000 কলকাতা পুলিশের শূন্য পদ তাহলে খালি রেখেছেন কেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে তার জন্য পদত্যাগ করা উচিত। পশ্চিমবঙ্গ পুলিশের 1 লক্ষের ওপর শূন্য পদ কেন? যদি পুলিশ আজকে সামলাতে না পারে, দিয়ে পুলিশ কি করছে? সিম্প্যাথি কার্ড খেলছে। বিনীত গোয়েল গিয়ে বলছে যে সংবাদ মাধ্যমের জন্য এই যাবতীয় উত্তেজনা ছড়িয়েছে, সংবাদ মাধ্যমকে দায় নিতে হবে। সংবাদ মাধ্যমকে 15ই আগস্ট মধ্যরাতে দেশের গণতন্ত্রের 4র্থ স্তম্ভকে আক্রমণ করে কি করতে চাইছেন সিপি, কি করতে চাইছেন নগরপাল? উনি তো ব্যর্থ। ওনার সামনে, ওনার নেতৃত্বে যে তদন্ত হচ্ছে, কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতি মুখের ওপর বলে দিচ্ছে যে তদন্তে 5 দিনে কোনো গুরুত্বপূর্ণ অগ্রগতি নেই। এরপরে রাজনৈতিক বক্তব্য ছেড়ে, মানে রাজনৈতিক ভাষণবাজি দিচ্ছেন সিপি। ওনার উচিত সিপির পদত্যাগ করে ওই চেয়ারটা ছেড়ে দিয়ে তৃণমূল কংগ্রেস জয়েন করা। তৃণমূল কংগ্রেস যান, তৃণমূল কংগ্রেসের ভাষণ দিন, ওটাই আপনার কাছে মানায়। সুভাষিস দা, কারা করলে? ইতিমধ্যেই তো মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে বলে দিচ্ছেন বাম বিজেপির কথা। তাহলে তদন্ত মুখ্যমন্ত্রী বন্ধ রাখুক, বা মুখ্যমন্ত্রীকে সিবিআই ডাক দিক, জিজ্ঞাসা করুক যে উনি কোথা থেকে পাচ্ছেন এই খবর। তাহলে তিনি কেন অ্যারেস্ট করতে পারেননি? সবই যখন জানেন কে কোথায় কি করছে। আসলে সারা বাংলায় শৌক বিহ্বল অবস্থার মধ্যে মানুষের মনের মধ্যে এক চিলতে হাসি লাগলো। আজকে হাসি এলো মুখে যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মিছিল করছেন, যে মিছিলটা কার বিরুদ্ধে বুঝলাম না। আমি ভাবলাম এই মিছিল তো নবান্নে নিয়ে চলে যাবেন মুখ্যমন্ত্রী, নবান্নে গিয়ে ঘেরাও করে বলবেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। তার পুলিশ মন্ত্রিত্বের নেতৃত্ব, সে নিজে পুলিশ মন্ত্রী, নিজে স্বাস্থ্যমন্ত্রী, সব জায়গা থেকে ফেলিয়ার। কিছু সিভিক ভলেন্টিয়ারকে রেখে দিয়েছে কন্ট্রাকচুয়ালি, এবং তারা পুলিশের উপর নজরদারি করে, ওসির উপর নজরদারি করে, ওসির উপরে উঠে গেছে। ওসি কাকে কি কেস দিচ্ছে সেটা পার্টি অফিসে জানায়। আজকে তারা এই জায়গায় পৌঁছে গেছে যে একটি মেয়ে, সেই মেয়েটিকে কিভাবে মানে নির্যাতন করেছে। আমি ওই পাড়ার ছেলে, যে পাড়ার মেয়েটি থাকে, সে আমার বাড়ি থেকে কিছুটা এগিয়ে থাকে। আমি দেখতাম সে বেরোচ্ছে আসছে, সারা জীবন ছোটবেলা থেকে দেখেছি। এরকম একটা ভদ্র মেয়ে, এত ভালো পরিবারের মেয়ে, সেই মেয়েটার বাড়িতে আমি 2-3 বার গিয়ে দেখেছি যে তাদের কি শোকবিহ্বল অবস্থা। উচিত ছিল না মুখ্যমন্ত্রীর
যে এই ঘটনায় গিয়ে তার বাড়িতে গিয়ে বলা হ্যাঁ দোষী আমি ধরবো, সে দোষী তো গেছেন সুভাষিস দা না, এনশিওর করা যাওয়া মানে কিন্তু দুষ্কৃতীদের পক্ষে বলে না, গিয়ে বলেছিলেন মুখ্যমন্ত্রী গেছেন এবং তিনি বলেছেন যে রবিবার অবধি অপেক্ষা করবেন এবং তারপর না হলে সিবিআই তদন্ত, যদিও তার আগেই কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে দেয় দোষীদের ধরার বিষয়ে, তিনি তো বারবার করে বলেছেন তদন্তের কথা। সুভাষিস দা, শিলাদিত্য তদন্তের কথা বলা আর সেটা ইমপ্লিমেন্ট করা দুটোর মধ্যে তফাৎ আছে। একটা মুখ্যমন্ত্রীকে এনশিওর করতে হয়, একটা মৃত পরিবারের কাছে গিয়ে বলতে হয় যে হ্যাঁ আমি দুষ্কৃতীদের ধরবো বলে ধরা উচিত। আজকে দেখা যাচ্ছে দোষীদের মেইন প্রভাবশালী দোষীদের আড়াল করা হচ্ছে, একটি স্কেপগোট করার জন্য একটি ছেলেকে মাতাল মদ্যপ একটি ছেলেকে তুলে নিয়ে গিয়ে বলে যে একজনই নাকি ছিল, অথচ সুভাষিস দা একটুখানি আটকাচ্ছি, আমাদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করেছেন ইতিমধ্যে আইনজীবী শামীম আহমেদ। শামীম দা, আপনাকে স্বাগত জানাচ্ছি, আসবো আপনার কাছে, কিন্তু তার আগে বৈশ্বনাথ দা এক তো 14 তারিখে রাতের ঘটনা কারা ঘটালো এই নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে। মুখ্যমন্ত্রী বাম বিজেপির কথা সঙ্গে বলছেন এবং সুভাষিস দা যে প্রসঙ্গ তুলছেন বা বারবার করে আলোচনায় উঠে আসছে স্কেপগোট করার চেষ্টা, কোথাও একটা আড়াল করার অভিযোগ উঠছে, কেন এই কথাগুলো আসবে বৈশ্বনাথ দা? আসলে যারা শূন্য আসন পায় না তাদের গলা খুব চিৎকার হয়। আর কংগ্রেসের অবস্থা তো সাইনবোর্ড হয়ে গেছে, সিপিএম উঠেই গেছে, আর বিজেপি এখন ওখানে ওদের সাথে হাত মিলিয়েছে। আপনি আমাকে একটা বলুন, 14 তারিখ রাত্রে যে নন পলিটিক্যাল একটা মুভমেন্টের কথা বলা হচ্ছে, সেখানে আরজিকর হাসপাতালে রাত্রির 12টার সময় ডিওয়াইএফ এর পতাকা নিয়ে ব্যারিকেড ভেঙে, তো আমি তো কারোর কথার মাঝখানে বলিনি, ব্যারিকেড ভেঙে বারবার ছবি এসছে যে ডিওয়াইএফ এর ছেলেরা ওখানে মারমুখী হয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে হসপিটালে ভাঙচুর করেছে, নক্কারজনক ঘটনা ঘটিয়েছে সিপিআইএম এর যুব সংগঠন এবং জাতীয় পতাকা নিয়ে বিজেপির লোকেরা সেখানে ছিল এবং সেটা এই জিনিসটা এইটা প্রমাণ হয়ে গেছে যে সিপিএম আর বিজেপি মিলে আরজিকর হাসপাতাল ভেঙেছে, ভাঙচুর করেছে এবং চতুর্থ কি বলছে কি বলছে কে বলছে নাম নেই নাম নেই, হ্যাঁ গায়ে লাগবে, হ্যাঁ গায়ে লাগবে। বিধানসভা ভাঙচুরের ইতিহাস বিশ্ববিদ্যালয় ভাঙচুরের আপনাদের কেন আরজিকর হাসপাতালে পতাকা নিয়ে ছিল নাম নেই, 24 জনকে গ্রেফতার করেছে, কে বিজেপি প্রমাণ করুন, কে বিজেপি পুলিশ মন্ত্রীকে চ্যালেঞ্জ করছি, তিনজনের কাছে উত্তর নেব। শামীম দা যে প্রসঙ্গটা জানতে চাইছি আজকে, প্লিজ একটুখানি উনি প্লিজ আমরা একটা আলোচনার জায়গা নিচ্ছি, তিনজনকে অনুরোধ করছি একটু নিয়ন্ত্রণে থাকুন। বৈশ্বনাথ দা, কৌস্তব অঙ্কন, প্লিজ একটু সঙ্গে থাকুন। শামীম দা, আজ আদালতে 14 তারিখে ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যকে উদ্দেশ্য করে হাইকোর্ট ঠিক কি বলে? দেখুন, আমরা সবাই যে আশা করেছিলাম আদালত তাই বলেছেন। আমরা যা সবাই ভাবছি যে যেখানে পুলিশ প্রোটেকশন দেওয়া আছে, তাদের দায়িত্ব ছিল এভিডেন্সকে প্রোটেক্ট করা, সেইখানে রাত্রে ঢুকে যাচ্ছে হুলিগানস, হসপিটালের মধ্যে এমার্জেন্সি ভাঙচুর হচ্ছে, ইএনটি ডিপার্টমেন্ট ভাঙচুর হচ্ছে এবং রাজ্য সরকারের পক্ষের আইনজীবী জানাচ্ছেন যে একজন পুলিশও নাকি মার খেয়েছেন। তো দ্যাট ইটসেলফ ইন্ডিকেটস যে রাজ্য সরকার ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে ফেল করেছে। আদালতের কাছ থেকে সরাসরি এই অবজারভেশন নিয়ে এসছে যে এই রাজ্য সরকার ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে ফেল করছে। আসলে আমরা যেটা বলছি শুরু থেকেই যে এই আদালত এই সরকার সদিচ্ছা নেই ল অ্যান্ড অর্ডার মেনটেন করার, কারণ একটা হসপিটালে রেপের ঘটনা ঘটছে, সেই হসপিটালের যিনি প্রিন্সিপাল ছিলেন তার প্রাইমারি দায়িত্ব ছিল একটা এফআইআর করা, করেননি। আচ্ছা, তারপরে তদন্ত শুরু করার পরে শুরু থেকেই পুলিশ কিছু একটা ঢাকা দেওয়ার চেষ্টা করছে, বাড়ির যে পরিবারের লোক তাদেরকে মিথ্যে কথা বলা যে সুইসাইড করেছে। তারপরে প্রথম ফেক নিউজ, তারা
আবার জানাচ্ছে যে যখন তার পরিবারের লোক হসপিটালে পৌঁছে তাকে দেখতে দেওয়া হচ্ছে না, যখন বের করে নিয়ে যাওয়া হচ্ছে তারা চাইছে যে বাকিদের সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না, যারা কথা বলার চেষ্টা করছে তাদেরকে মিথ্যে কেসে ফাঁসানোর ব্যবস্থা করা হচ্ছে। সমেনদা, 14 তারিখে ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট পর্যবেক্ষণে আর মূলত ঠিক কি উল্লেখ করে? দেখুন, আদালতের কাছ থেকে এই পর্যবেক্ষণে এসছে যে এই হসপিটাল বন্ধ করে দেওয়া উচিত, কারণ 14 তারিখে কোর্ট রায় দেওয়ার পর তারপরে ভাঙচুর শুরু করেছে, যেখানে আপনার ক্রাইম সিন সেই এলাকায়, সেই বিল্ডিংয়ে ভাঙচুর শুরু করেছে, যেটা আমরা অ্যাপ্রিহেন্ড করছি যে আমরা ইনফ্যাক্ট চিঠি দিয়েছি সিবিআইকে এবং আরজি কর হসপিটালকে যে আপনারা এইখানে ভাঙচুর করতে পারেন না রিনোভেশনের নাম করে, এবং সেটাও হাইকোর্টের নির্দেশের পরপরই, যেখানে হাইকোর্ট সিবিআইকে ডিরেকশন দিচ্ছে ইনভেস্টিগেট করার। ফলে মানুষের মধ্যে প্রশ্নগুলো তুলে দিয়েছে স্টেট যে হসপিটালের যারা আধিকারিক তারা এবং পুলিশ প্রশাসন দুজনে মিলেই। ফলে সেই প্রশ্নগুলো সব আদালতের কাছে তুলে ধরা হয়েছে। তার প্রেক্ষিতে এই অবজারভেশন এসছে যে এই হসপিটালের পুরো পরিষেবা বন্ধ করে এই যা রোগী আছে তাদেরকে অন্য কোথাও শিফট করার ব্যবস্থা করা উচিত। তো যাই হোক, সেখানে রাজ্য সরকারের আইনজীবী তারা অ্যাসুরেন্স দিয়েছেন না, তারা খুব অল্প সময়ের মধ্যে তারা এই ব্যবস্থাপনা ফেরত নিয়ে আসবেন, রেস্টোর করবেন, তাদেরকে এফিডেভিট দাখিল করতে বলেছে এবং আগামী বুধবার এই মামলার পুনরায় শুনানি হবে। আমরা অপেক্ষা করবো মূলত এরপর কি হয় সেদিকে। সৈমদা প্লিজ আমাদের সঙ্গে থাকুন। আমরা শোভনবাবু আপনার কাছে আসবো। এই যে প্রসঙ্গটা উঠছে তথ্য প্রমাণ লোপাট এবং সে কারণেই পরপর ঘটনা ইতিমধ্যে অভিযোগ করা হচ্ছে, এই তথ্য প্রমাণ রেস্টোর করা, এই পুরো প্রসেসটা কি করে হয় এবং তারই সঙ্গে যে পরপর ঘটনা, আপনার কি মনে হয় যে এই লোপাটের প্রসঙ্গ এক্ষেত্রে চলে আসতে পারে? দেখুন, যেটা সবথেকে বড় জিনিস, এটা একটা বিশাল বড় ক্রাইম, দুটো ক্রাইম একসঙ্গেই, যাকে ফেলাওনি বলি, মার্ডার অ্যান্ড রেপ। তো মার্ডার অ্যান্ড রেপ যার সর্বোচ্চ শাস্তি ক্যাপিটাল পানিশমেন্ট বা ফাঁসি, কিন্তু প্রশ্ন হচ্ছে এখানেই যে এই দুটোরই ইনভেস্টিগেশনস করতে গেলে ডিটেলস ইনভেস্টিগেশনস দরকার এবং তার জন্য দরকার সায়েন্টিফিক এভিডেন্স। এই সায়েন্টিফিক এভিডেন্স এখানে এইসব জায়গাতে দূর হয়, পার্টিকুলারলি সিন অফ ক্রাইমে ফিজিক্যাল এভিডেন্স, বায়োলজিক্যাল এভিডেন্স। ফিজিক্যাল এভিডেন্স কীরকম, যেখানে যেমন ধরুন এটা বলা হয়েছে তার এই ইঞ্জুরি ছিল, এই ইঞ্জুরি ছিল, কতকগুলো ইঞ্জুরি ছিল, সেখানে বেশ কিছু জিনিস হতে পারে, ধস্তাধস্তি, মারপিট হয়েছে, সেই জন্যই কী হতে পারে যে সেখানে কিছু ফার্নিচার্স, কিছু ডিস্টার্ব ফার্নিচার্স, কিছু ভাঙচুর, কিছু জিনিস ভেঙে যেতে পারে, এমনকি তার যে কিছু চোট বা যেখানে তার ধাক্কা লেগেছে করেছে সেখানেও তার কিছু চামড়ার টুকরো, চুল টুল এইসব লেগে থাকতে পারে। এই জিনিসগুলো কিন্তু ডেফিনেটলি ডিস্টার্ব করা যায়, যাতে করে হয় কি পরবর্তীকালে কোনো কারণে একটু যে দেরিতে হলেও ইনভেস্টিগেশন স্পটে যাওয়া যায়, এই জিনিসগুলোর আর কোনো অস্তিত্ব পাওয়া যায় না। সেটা কিন্তু একদম এই এভিডেন্স লোপাটের মধ্যেই পড়ে। আমি জাস্ট একটুখানি আপনি বলবেন, আমি একটা জিনিস জানতে চাইছি বা বুঝতে চাইছি, কোনো রকম রাজনীতি নয়, তার ঊর্ধ্বে উঠে আপনার জায়গায় আপনার কাজের দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে এই যে নানান ঘটনা ঘটছে এবং যার ফলে একটা অভিযোগ উঠছে যে এভিডেন্স ট্যাম্পার করা এবং যে কারণে আমরা ধ্বংস, এরকম একটা চারিদিকে মারপিট, এরকম কোনো পরিস্থিতি কি তৈরি হতে পারে? আপনার অভিজ্ঞতা কি বলছে? না, পরিস্থিতি তো তৈরি হতে পারে না, হয়েইছে। যে ধরনের জিনিসগুলো যদি ধরেই নেওয়া যায় পুলিশের রিপোর্ট বা আপনাদের কাছ থেকে যেটুকু শুনতে পাচ্ছি, পরিস্থিতি হয়েইছে। কারণ সেই জায়গায় পৌঁছানোর চেষ্টা করা বা সেখানে কোনো রকমের কোনো রিনোভেশনের কাজের নামে কিছু অল্টারেশনস করা, এগুলো যদি হয়ে থাকে। প্রথমে ভিডিও এবং অডিওটা শুনলেন, যাতে বলা হচ্ছে চল 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 সেমিনার রুমের দিকে চল, শুনলেন আপনি পুরোটা? সেটা মনে হয় আপনার এরকম ঘটনা ইন্ডিকেশন সেটা শোনাতে পারেন, আমি শুনেওছি অলরেডি, আপনারা সেটা চালিয়েছেন, সেটা শুনেছি। সেটা যাই হোক, সেটা যারা এসেছিল তারা কি উদ্দেশ্য নিয়ে এসেছিল সেটা তারাই জানে। কিন্তু আমার দিক থেকে আমি যেটা বলতে চাই যে এই এভিডেন্স কিন্তু লোপাট করলে পরবর্তীকালে, কারণ কোনো ইনভেস্টিগেশনই একদিনে হয় না, স্টেপ বাই স্টেপ এগোয়, যার জন্য সিন অফ ক্রাইম প্রিজার্ভেশনস প্রাইমারি ইম্পর্টেন্স, পার্টিকুলারলি ইন দিস টাইপ অফ ক্রাইমস, যেখানে মার্ডার অ্যান্ড রেপ। তারপরেই আসছে আমি যেটা বললাম ফিজিক্যাল এভিডেন্স, সেই জিনিসগুলো দীর্ঘদিন থাকে, যেমন যেগুলো ভাঙচুর করা জায়গা, ফার্নিচার, কোনো জিনিসগুলো ব্রোকেন জিনিস, সেগুলো থাকেই। বায়োলজিক্যাল এভিডেন্সের কিন্তু একটা লিমিট আছে, সেগুলো কিন্তু চটপট ন্যাচারালি বেশ কিছু জিনিস কিন্তু আস্তে আস্তে করে ডিস্ট্রয় হয়ে যায় ফর দ্য ন্যাচারাল প্রসেস। তার মধ্যে যেগুলি ডেফিনেটলি, যেমন ধরুন ব্লাড স্টেন, সেমিনাল স্টেনস, তার মধ্যে যেন হেয়ার্স, তার মধ্যে যে ট্রেস এলিমেন্টস, যেগুলো হয়তো স্কিনের কোনো জিনিস টিসগুলো, এগুলো ন্যাচারাল প্রসেসেই কিন্তু আস্তে 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 করে চলে যেতে পারে। যদি না, এর মেন ইম্পর্টেন্স যেটা হচ্ছে এই জিনিসগুলোকে ওয়েল প্রিজার্ভ করার উদ্দেশ্য, যাতে করে কন্টামিনেশন না হয়,
যাতে করে এর মধ্যে ব্রেকিং না হয়। যেমন ধরুন ছোট্ট কথা, একটা ব্লাড স্টেন আছে, সেই ব্লাড স্টেনের উপরে যদি আবার কোনো বায়োলজিক্যাল স্টেন মিশে যায়, ন্যাচারালি সেটা কন্টামিনেটেড হয়ে যায়, সেখান থেকে কিন্তু পিওর ফর্মে সেই জিনিসগুলো কিন্তু বের করে আনা মুশকিল হয়ে যায়। তাহলে সেটাও কিন্তু একটা এভিডেন্স ট্যাম্পার্ড করা বা এভিডেন্স লস করা। আবার যদি সেমিনাল স্টেন্স অটোমেটিক্যালি কী হয়, এগুলো যদি ওয়েল ড্রাইড অবস্থাতে নর্মাল অবস্থাতে থাকে, এগুলো অনেক দিন পরেও এর থেকে কিন্তু বেশ কিছু এভিডেন্স, যেমন পার্টিকুলারলি যে ডিএনএ প্রোফাইলিং করা যায়, যেটা আমাদের মেইন উদ্দেশ্য এইসব জায়গাগুলোতে, পার্টিকুলারলি ইনভেস্টিগেশনে, যে টু ফাইন্ড আউট দ্য সেলস থেকে ডিএনএ প্রোফাইলিং, সেটা সেমিনালস পেলে আমরা স্পার্মোজে পেতে পারি, ব্লাডেও পেতে পারি, হেয়ারেও পেতে পারি। সেই জিনিসগুলো কিন্তু ন্যাচারাল প্রসেসে এটা 6 মাস পর্যন্ত ড্রাইড কন্ডিশনসে যদি আনডিস্টার্ব থাকে, এটা আমরা কিন্তু পেতে পারি এবং পাওয়ার চেষ্টা করি। শোভনবাবু, একটুখানি আটকাচ্ছি, ঠিক এই জায়গায় দাঁড়িয়ে এভিডেন্সের জায়গা কোথায় দাঁড়িয়ে রয়েছে এই পুরো বিষয়ে তদন্ত সাপেক্ষ এবং কোথায় দাঁড়িয়ে রয়েছে অবশ্যই করে নজর রাখবো। যখন আমরা আলোচনা করছিলাম যে ইতিমধ্যেই কিন্তু পরিবারের অজ্ঞাত সারে যখন এই ঘটনা ঘটে তখন ওই চিকিৎসকের দেহ নিয়ে চলে যাওয়া হয়েছিল, বারবার করে যে অভিযোগ উঠেছে এবং তারই সঙ্গে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। আজ ওই ছাত্রীর বাবা তিনি ঠিক কি বলেছেন শোনাবো। হাসপাতাল আমাদের সঙ্গে কোনো সহযোগিতাই করেনি প্রথম দিন থেকেই। ডিপার্টমেন্ট এবং প্রিন্সিপাল আমরা ওই রকমের মানসিকতার মধ্যে রয়েছি, প্রিন্সিপাল আমাদের ডেকে পাঠাচ্ছে এই সমস্ত বিষয়টাকে ওইদিকে মুভ করার জন্য। এটাই তো আমরা বুঝতে পারছি, কারা করেছে, কে করেছে, এই বিষয়ে তো আমরা বলতে পারবো না। বৈশানরদা, হাসপাতাল কোনো রকমভাবে সহযোগিতাই করেননি, নিগৃহীতার বাবা তিনি নিজে অভিযোগ করছেন। আজ দেখুন, একটা অত্যন্ত একটা দুর্ভাগ্যজনক ঘটনা, একজনের মৃত্যু হয়েছে, যার কন্যার মৃত্যু হয়েছে, তার বাবার মানসিক অবস্থা নিশ্চয়ই খুবই খারাপ এবং তিনি যা অভিযোগ করছেন সেই অভিযোগ নিশ্চয়ই খুন হয়েছে, মৃত্যু হয়নি, খুন হয়েছে। খুনই তো মৃত্যু হয়েছে আলাদা কথা, খুন হয়েছে। আরে বাবা, মৃত্যু খুন হয়েছে মানে তো মৃত্যু হয়েছে, তা খুনটাকে কি মৃত্যু বলা যাবে না? এটা আমার কোথা থেকে কিভাবে মৃত্যু হয়েছে? এবার সেখানে দাঁড়িয়ে তার বাবা তার অবস্থা, মানসিক অবস্থা, তিনি যেটা অভিযোগ আনছে সেই অভিযোগটা নিশ্চয়ই তদন্তের আওতায় আসবে। তদন্ত ইনভেস্টিগেশন তো এখন তো হাইকোর্ট সিবিআইকে দিয়েছে, তো এখানকার রাজ্য সরকার বলেছিল যে রবিবারের মধ্যে ইনভেস্টিগেশন কমপ্লিট হয়ে যাবে। সেখানে সিবিআই ইনভেস্টিগেশন করে রাজ্য সরকার যখন কলকাতা পুলিশ একজনকে অ্যারেস্ট করেছিল, তার বিরুদ্ধে তদন্ত হচ্ছিল এবং তদন্ত এগোচ্ছিল, প্রক্রিয়াটা এগোচ্ছিল। এখন সিবিআই তো 3 দিন হয়ে গেল, 3 দিন হয়ে যাওয়ার পরে সিবিআই ইনভেস্টিগেশনে কি ডেভেলপমেন্ট করলো সেটা মানুষ জানতে পারবে। আমরা তো বলছি যে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছিল এর আমরা ফাঁসির প্রেয়ার করব, ক্যাপিটাল পানিশমেন্টের প্রেয়ার করব। সেখানে দাঁড়িয়ে সিবিআই ইনভেস্টিগেশনে কি আউটপুট আসে, সিবিআই কেন্দ্রীয় এজেন্সি কতটা কি ইনভেস্টিগেশন করতে পারে সেটা মানুষ দেখবে। অবশ্যই আমরা অপেক্ষা থাকবো। অঙ্কন সুভাষিসদা প্লিজ আসো একটু। ঠিক আছে। হজবরলতে সুকুমার রায় লিখেছিলেন না, এই ন্যাড়া আসামি হবি, 4 আনা পয়সা পাবি। এটা এরকম তো আমরা তো দেখতে পাচ্ছি। যদি কোনো ইনস্টিটিউশনের ভেতরে কোনো ধরনের ক্রাইম হয়, এটা পুলিশের কর্তব্য, পুলিশের ডিউটি এবং পুলিশের রুল বুকেই লেখা রয়েছে। আমি সেই ইনস্টিটিউশনের যিনি হেড বা যিনি প্রিন্সিপাল, এখানে যে সন্দীপ ঘোষ ছিল, তাকে আমি তদন্ত করব। তদন্ত তো বাদ দিন, তাকে সামান্য জিজ্ঞাসাবাদ কিংবা তার থেকে স্টেটমেন্টটুকু নেওয়া হয়নি। এই সন্দীপ ঘোষকে কি করা হলো? এই সন্দীপ ঘোষকে ছেড়ে দিয়ে আবার অন্য একটা হাসপাতালের প্রিন্সিপাল করে দেওয়া হলো। এখানেই তো সমস্যাটা রয়েছে। রেনোভেশনের নাম করে কলকাতা পুলিশ দাঁড়িয়ে রয়েছে, মানে সিন অফ ক্রাইম থেকে কোনো তখন সেটাকে গার্ড না করে তার 150 মিটার 200 মিটারের মধ্যে থেকে রেনোভেশনের নাম করে ভাঙচুর চালানো হচ্ছে। কলকাতা পুলিশ দাঁড়িয়ে রয়েছে, কিচ্ছু করছে না। প্রথমেই যেটাই বৈশাদা বলছিলেন না যে মৃত্যু বলা যাবে না, কেন? নিশ্চয়ই বলুন মৃত্যু, কারণ শুরুতেই যে একটা ধর্ষণ করে খুনের পর 12 ঘন্টার পুলিশি তদন্তের পর প্রথম পোস্টমর্টেম আসার পর আপনারা কিভাবে তদন্ত শুরু করলেন? রেপ বা মার্ডার নয়, আনন্যাচারাল ডেথ বলে, অস্বাভাবিক মৃত্যু বলে। আপনারা তো পুরো ঘটনাটাকে ধামাচাপা দিতে চেয়েছিলেন, আপনারা তো তদন্তটাকেই চাইনি। তদন্ত যদি আপনারা চাইতেন তাহলে এই সন্দীপ ঘোষকে হেফাজতে নিতেন। এখানে খুব ভালোভাবে উনি আইন বোঝেন বৈশাদা, বারবার করে 9 বার নির্যাতিতার নাম, যিনি মৃতা, তার নাম মুখে আনছেন। এটা ভারতীয় ন্যায় সংহিতার 72 নম্বর ধারাকে ভায়োলেট করছে। আজকে ইউটিউবার থেকে শুরু করে সবাইকে কলকাতা পুলিশ, এই তুমি এটা ভুল পোস্ট করেছো, এই তুমি এটা ভুল পোস্ট
পোস্ট করেছো, লালবাজারে এসে হাজিরা দাও, এটা বলতে পারছেন। আর পুলিশের সামনে প্রেস কনফারেন্স করে বলছেন যে আমার বিরুদ্ধে লাল চক্রান্ত, গেরুয়া চক্রান্ত হয়েছে, নিজে সবুজ আবির খেলছেন তৃণমূল জিতলে, অথচ তিনি যখন নির্যাতিতার নাম মুখে আনছেন তার বিরুদ্ধে বিএনএস 72 নম্বর ধারা প্রয়োগ করে তার বিরুদ্ধে অ্যাকশন করা হয়নি কেন? এখানেই প্রমাণ হচ্ছে যে এই সন্দীপ ঘোষের মাথার উপর তৃণমূলের হাত রয়েছে। 14ই আগস্ট রাতের ঘটনা এবং তারই সঙ্গে এত লোকের উপস্থিতি সম্পর্ক নিয়ে সাংবাদিকরা যখন প্রশ্ন করেন আজকে কলকাতার পুলিশ কমিশনারকে, তিনি অ্যাসেসমেন্টের ফেলিওর বলে কি বলেছেন শোনাবো। You must understand that there are far too many people throughout the city. We have deployed our resources throughout the city. If you look at it, that we should have anticipated there are 5,000 people, 10,000 people here. If you say that it is failure of assessment, yes, you can call it. It is a failure of assessment. That 10,000 people will turn up here and they would vandalize the entire place. This entire protest was supposed to have been a very peaceful protest. That is what is my understanding. That is what I understand from people who must have given the call. We try and make an assessment. On that basis, we deploy our resources and try to see that law and order is maintained. So, the assessment failures is not the first time the assessment failure has happened, whether in Calcutta or anywhere else. They do happen at times. অ্যাসেসমেন্ট ফেলিওর স্বীকারোক্তি কলকাতার পুলিশ কমিশনারের, কেন বললেন আসবে নিয়ে আলোচনা। একটা বিরতির পর জনগণ মনদের সঙ্গে থাকুন। বিরতির পর আবার আপনাদের স্বাগত জনগণমনতে। ঠিক বিরতিতে যাবার আগেই যে প্রসঙ্গ সাংবাদিকরা আজকে প্রশ্ন করেছিলেন কলকাতার পুলিশ কমিশনারকে 14 আগস্ট রাতের এই ভিড় প্রসঙ্গে এবং অ্যাসেসমেন্ট ফেলিওর প্রসঙ্গে ঠিক কি বলেছেন আপনাদের সামনে তুলে ধরেছি। এই নিয়ে প্রতিক্রিয়া নিয়ে নেব আমাদের অতিথিদের। কৌস্তব, আমি বলবো যে যিনি বলতে পারেন যে সিঙ্গুরের থেকে টাটাকে সিপিআইএম তাড়িয়েছে, যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ফাইল খুলবো বলেন আর পরের দিন পার্থচার্যের খাটের তলায় 50 কোটি খুলে যায়, সে সবেতে সিপিএমের ভূত দেখবে আমরা জানি। আমি তো কালকেও বলেছি, আজকেও বলছি, নাম আমরা দিয়ে দিতে পারি, ঠিকানা দিতে পারি, কে কোথাকার লোক, কে তৃণমূলের নেতা, সব জানি। আচ্ছা, অবজারভেশনটা কী ছিল কোর্টের আজকে? উনি অ্যাসেসমেন্ট বললেন জানি না। তো আমি বিশ্বাস করি কলকাতা পুলিশের এখনও সে এফিসিয়েন্সি আছে। 30-40টা লোককে ভাঙচুর করলো আর চুপ করে বসেছিল। আসলে এইটা পরিকল্পনা ছিল মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর সাথে অতীন ঘোষের। বেহালার ম্যান্টনে মুখ্যমন্ত্রী যে ভাষণ দিয়েছেন বেহালায় গিয়ে, উনি বুঝতে পেরেছিলেন গোটা পশ্চিমবাংলার লক্ষ লক্ষ কোটির কাছাকাছি মহিলারা রাস্তায় নামবে, রিক্লেম দ্য নাইট এই স্লোগানে মানুষ নামবে, এই ঘটনার ধামাচাপা দেওয়ার প্রবণতার বিরুদ্ধে দাঁড়িয়ে নামবে, সেটা মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছিলেন। মুখ্যমন্ত্রী বলছেন না, বৈশাখা যেমন বলছেন যে ফাঁসি চাই, একজন তো আবার পাবলিক সার্ভেন্ট, একজন নেতা, সে বললো আবার এনকাউন্টার করে দিতে হবে। আসলে দুষ্কৃতীদেরই ধরলাম না, তার আগেই বলছি ফাঁসি চাই, তার আগেই বললাম এনকাউন্টার করে দিতে হবে। বিনীত গোয়েল সিপি এবং পিসি দুজনের পদত্যাগ চাই। সিপি ইনএফিশিয়েন্ট, উনি প্রমাণ করেছেন, নিজেই বলেছেন তো যে আমাদের ধারণার মধ্যে ছিল না, আমাদের ধারণার মধ্যে ছিল না। সিপিআই পরিকল্পনার সাথে ছিলেন, মুখ্যমন্ত্রী অতীন ঘোষের পরিকল্পনার সাথে সিপি ছিলেন। তৃণমূলের দুষ্কৃতীরা ঢুকে গিয়েছিল, তৃণমূলের দুষ্কৃতীরা সেকেন্ড ফ্লোর আর থার্ড ফ্লোরটা গোলমাল করে ফেলেছেন। তো সেই কারণে এটা হয়েছে। আর পরিষ্কার বোঝা যাচ্ছে, আমি বলছি, আমি চ্যালেঞ্জ করে বলছি, বৈশ্বনাথদাকে একটা কথা বলছি, ভেতরে ঢুকে ভাঙচুর করেছে একজন ডিওয়াইএফআই কর্মীকে দেখান, একজন ডিওয়াইএফআই কর্মী। আমরা প্রকাশ্যে 3 দিন পুলিশের পারমিশন নিয়ে ওখানে অবস্থান করেছি। একটা কথা। দু নম্বর কথা, আমরা অবস্থান করেছি, আমরা ভেতরে ঢুকে আটকেছি। আমাদের মীনাক্ষী কলতানরা, ধ্রুবরা ভেতরে ঢুকে আটকেছে যখন ওইখানে সংস্কার করছিল। এত তাড়াতাড়ি তারা কিসের? আর এই যে সন্দীপ ঘোষ খুব প্রভাবশালী, 4 ঘন্টার মধ্যে চাকরি পেয়ে গেলেন, নতুন চাকরি। কার প্রভাবে, কার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক, কোথাকার সম্পর্ক, সব বেরোবে নিশ্চিতভাবে। বলছেন কলকাতার পুলিশ কমিশনার, কি বলবেন? ইন্টেনশনাল ফেলিওর। আমি একটা শিলাদিত্য তোমায় কথা বলেই, জনগণ মন অনুষ্ঠানটা দিনকে দিন পপুলার হচ্ছে, মানুষ দেখছেন। সুতরাং আমার মনে হয় আমাদের প্রত্যেকের কথা বলা এবং শব্দচয়ন ঠিক করা উচিত।
এই মমতা ব্যানার্জি নিজে প্রমাণ লোপাটের কথা বলছেন, অথচ সে লোক পাঠিয়ে প্যান্ডেমোনিয়াম তৈরি করেছে আরজি করে, এবং পুলিশ দাঁড়িয়ে দেখছেন, পুলিশ বাধা দিচ্ছেন না। এটা কার স্বার্থে? কারণ হলো প্রভাবশালী বাবাদের সন্তানরা এটার মধ্যে জড়িত, তাদের বাঁচাতে হবে। ভারতবর্ষ জুড়ে উত্তাল হয়েছে এই রেপ এবং মার্ডার কেসের জন্য। ভারতবর্ষে কোনোদিনও কোনো অন ডিউটি এখনো চলছে সুভাষিস দা, সেই ছবিও দেখাচ্ছে, এখনো চলছে সুভাষিস দা, বলুন। হ্যাঁ, বলছি এই ধরনের অন ডিউটি কোনো ডাক্তার মহিলা কোনোদিনও রেপ হয়নি এবং খুন হয়নি সারা ভারতবর্ষের ইতিহাসে। সেখানে মমতা ব্যানার্জি এখনো চেষ্টা করছেন অন্যের ঘাড়ে দোষ চাপানোর। আগে দীর্ঘ সময় ধরে সে প্রমাণ লোপাটের চেষ্টা করেছেন এবং বেশ কিছুটা করতে পেরেছেন, এবং শেষ মুহূর্তে যাতে বিন্দুমাত্র কোনো প্রমাণ না থাকে, তার লোকেরা যেন জেলে না যায়, তার গভর্নমেন্ট যেন কোনো অবস্থায় না টালমাটাল হয়ে যায়, সেই কারণে ওই ভাঙচুরটা করানো হয়েছে। এবং পুলিশ রিমেইন সাইলেন্ট, মিউট স্পেক্টেটর ছিল। আমার কথা হয়েছিল কেন তাহলে এই জিনিস হয়েছে, মুখ্যমন্ত্রী কেন এটা আটকানোর চেষ্টা করেনি, যে নিজে দাঁড়িয়ে থেকে কেন বলেনি যে যেভাবে হোক লাঠিচার্জ করে এটা বন্ধ করা হোক, কারণ আমি চাই দোষীরা শাস্তি পাক। সুভাষিস দা প্লিজ একটু সঙ্গে থাকুন। অঙ্কন না, যে অ্যাসেসমেন্টের কথা নগরপাল বললেন, তাহলে আর দুটো বিষয় হয় এটাকে এরকম এই এত একটা স্পর্শকাতর বিষয় নিয়ে যদি নগরপাল বলেন যে আমাদের অ্যাসেসমেন্ট করতে ভুল হয়ে গেছিল, ফেলিওর ছিল, তাহলে এটা ক্রিমিনাল নেগলিজেন্স, এটাকে মানতে হবে, এটা ক্রিমিনাল নেগলিজেন্স, ওনাকে এই দায় পদত্যাগ করতে হবে, আর না হলে এটা ক্রিমিনাল কনস্পিরেসি। এই যে একটা কনস্পিরেসি ছিল, এই যে হাজারে হাজারে সংখ্যা আমরা দেখছি, কাতারে কাতারে লোকজন হাতে লাঠি বাঁশ নিয়ে ঢুকে পড়ছে, সেই সময় পুলিশের কোনো পরিকল্পনা ছিল না, পুলিশের ইন্টেলিজেন্স ফেলিয়ার ছিল না, ট্রাকে করে লোকজন গেছে। আরে বাবা, খালি গায়ে বারমুডা পরে, আমরা তো দেখতে পেয়েছি লুঙ্গি পরে বারমুডা পরে লোকজন চলে যাচ্ছে, পুলিশ এদের থেকে কেন ভয় পাবে? এটা ক্রিমিনাল কনস্পিরেসি হয়েছে। তৃণমূল কমিশনার বলছেন ফেলিওর অফ অ্যাসেসমেন্ট। দেখুন, আমি একটা কথা বলছি, এতক্ষণ তো সিপিএম কংগ্রেস বিজেপি একসুরে বাজলো। আমি একটা কথা বলছি, উনি বললেন তো পশ্চিম ভারত, উনি নাকি জানেন না কোনো ডাক্তার খুন হয়েছে, মার্ডার হয়েছে। আমি ডক্টর অনিতা দেওয়ান পানতলাতে জ্যোতিবাবু বলেছিলেন এটা বিচ্ছিন্ন ঘটনা। আরে এই মাত্র বললেন যে আরো হয়নি কোনোদিন, আমি সেই জন্য নামটা বলে দিলাম, ধানতলা পানতলা বিরাট এই তো কথা বলতে আপনি কিন্তু কিছু আমি নাম বলে দিলে গায়ে লেগে যাচ্ছে। আমি বলছি সিপিএম এর লোকেরা আরজিকর হাসপাতাল ভেঙেছে, মিথ্যা কথা, নাম এবং ঠিকানা আমরা প্রকাশ করব, মিথ্যা কথা, ডিওআইএফ এর পতাকা এই ছবি আমরা প্রকাশ করব মানুষের কাছে। ডিওআইএফ কেন 12টার সময়, কেন 12টার সময় আরজিকর ঢুকেছে, এর উত্তর দিতে হবে। কেন হাসপাতালে রোগীরা এখানে রয়েছে, সেখানে রাত 12টার সময় 3 দিন মঞ্চ বাঁধা ছিল, পুলিশ জানতো না, পুলিশ ব্যবস্থা নেয়নি কেন? কে বলে চাচা? আরে একটা আমি খুব সংক্ষিপ্ত প্রশ্ন করেছিলাম, বক্তব্য তুলে ধরে পুলিশ কমিশনার যাতে অ্যাসেসমেন্ট ফেলিওরের এই প্রসঙ্গে কি বলবেন? অ্যাসেসমেন্ট ফেলিওর এই কথাটা কমিশনার বলছেন 14 তারিখ রাতের পরিপ্রেক্ষিতে। তো এবার মাল্টি অর্গান ফেলিওর, আমি তো ক্যালকাটা পুলিশের রিপ্রেজেন্টেটিভ হয়ে আসেনি, আপনি ক্যালকাটা পুলিশ মন্ত্রী না মমতা ব্যানার্জি, ক্যালকাটা পুলিশ মন্ত্রী না মমতা ব্যানার্জি, এত বড় ঘটনা এত কিছু সামনে আসছে 14 তারিখ রাতের ঘটনা, পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাই, পুলিশ সরে গেছিল, এটাই বলুন। আপনি বলুন, পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাই। প্রবলেমটা হলো কি, যখন ওরা বলবে আমি একটা কথা বললাম, আমি তো বলতে বলছি না, না এটা তো চালবে পাচ্ছেন না, আপনি বলুন না, আমি কিছু আমি উত্তর দিচ্ছি না, বলুন না মুখ্যমন্ত্রী। আমি বারবার করে যেটা আমরা বলতে চাইছি যে ক্যালকাটা অসুবিধা, আপনি বলুন না, আপনাকে অপশন দিচ্ছি, আপনি বারবার অন্য প্রসঙ্গে চলে যাচ্ছেন। কলকাতা পুলিশ তারা যে অ্যাসেসমেন্টটা করেছিল, উনি বলেছিলেন আমার অ্যাসেসমেন্টটা ভুল ছিল, এটা তো উনি কমিশনার বলে, এত বড় ঘটনা, তারপর রাজ্য উত্তাল এবং তারপর এই উত্তর বৈশ্বনাথ দা, আরে ক্রিমিনাল নেগলিজেন্স, ডিআইএফ এর পতাকা ছবিটা কেন দেখাচ্ছেন না? ডিআইএফ এর পতাকা শুধু রাত 12টায় ঢুকেছিল বেলগাছিয়াতে হসপিটালে, যত ঘটনা থেকে যত ছবি, অধিকাংশ ছবি যা আমাদের কাছে উপস্থিত আমরা তুলে ধরছি। হাজার বার বলবো সিপিএম ভেঙেছে, আচ্ছা তাহলে রাজ্যের পুলিশ ভেঙেছে, হাসপাতাল ভেঙেছে, হাসপাতাল ডিআইএফ ভেঙেছে, কাকে বাঁচাবে, কাকে বাঁচাবে, কাকে বাঁচাবো, কাকে বাঁচাবো, সন্দীপ ঘোষকে বাঁচানো, সন্দীপ ঘোষকে বাঁচানোর এত বড় চেষ্টা ডিআইএফ ভেঙেছে, দেখুন
DIY ভেঙেছে এটা। মিথ্যা মিথ্যা রাত 12টার সময় কেন ঢুকেছিল? আচ্ছা মেনে নিলাম SFI DIY কেন ঢুকেছিল? পতাকা নিয়ে। বিশ্বনাথদা, আপনি যদি 50 বার বলেন কৌস্তব চ্যাটার্জি না এখানে শুধু বসে আছে, পতাকা নিয়ে তাহলে মিথ্যা কথা। ঢুকেছিল 50 বার DIY। যদি আপনি আমাকে শুধু বলেন তাহলে মিথ্যা কথা। আমি বলছি মিথ্যা কথা যেটা বলছি দায়িত্ব নিয়ে বলছি। মিথ্যা কথা বলছেন। দায়িত্ব নিয়ে বলছি। অতীন ঘোষ DIY ভেঙেছে। অতীন ঘোষের কথা DIY ভেঙেছে। সবাইকে একটুখানি আটকাবো। আর এই পুরো বিষয়, পুরো ঘটনা সম্পর্কে আজকেও আমরা দেখেছি রাজ্যের বিভিন্ন জায়গায় নানান পরিস্থিতি। শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার তারা কি বলেছেন শোনাবো। পুলিশ মন্ত্রী কোন লজ্জা আছে নাকি? উনি পরশুদিন গোলমাল করিয়ে বিনীত গোয়েলকে পাঠিয়ে সব এভিডেন্স নষ্ট করেছেন। বিনীত গোয়েলকে কাস্টডিতে নেন। ডাক্তার বন্টির গাড়িটা কোথায় গেল? অল্টো গাড়িটা কেন খুঁজে পাওয়া যাচ্ছে না? বিনীত গোয়েল 1:30টায় ঢুকেছিল, 4:30টায় বেরিয়েছে। এতক্ষণ ওখানে কি করছিল? তার গতিবিধি না হোক। রাজ্যে গণতন্ত্র নেই। আমরা দাবি জানাচ্ছি মুখ্যমন্ত্রী অবিলম্বে পদত্যাগ করুন। এই অপদার্থ মুখ্যমন্ত্রী আমরা চাই না, এই অপদার্থ পুলিশ মন্ত্রী আমরা চাই না। বৈশ্বনাথদা, বারবার করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে পদত্যাগের কথা বলা হচ্ছে, পুলিশ মন্ত্রী পদত্যাগের কথা বলা হচ্ছে, সঙ্গে কমিশনারের পদত্যাগের কথা বলা হচ্ছে। খুব সংক্ষেপে বৈশ্বনাথদা প্লিজ। সিপিপিসির পদত্যাগ, সিপিপিসির পদত্যাগ। প্লিজ স্লোগান না, কৌস্তব বলতে দাও। প্লিজ বলতে দাও, এরকম করো না। বলতে দাও প্লিজ। বৈশ্বনাথদা বলুন, বৈশ্বনাথদা বলুন। আরে বাবা, আগে হাতরস আর যা উঠল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছে। আরে শুভেন্দু অধিকারী আগে গুজরাটের মুখ্যমন্ত্রীকে বলুন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে বলুন, মণিপুরে বলুন, প্রয়াগরাজে বলুন, গুজরাটে বলুন, উত্তরপ্রদেশে বলুন। পারবেন না বলতে, কারণ নির্বাচনে হারবেন আর টিভিতে এসে চিৎকার করবেন, ভোট পাবেন না। এত কিছুর পরেও হেরেছে। আরে সন্দেশখালী বলেছিলেন, বালু সন্দেশখালীতে হারিয়ে দিয়েছে। সুভাষিস দা খুব সংক্ষেপে, বারবার করে খালি হারে আর খালি চাচা। কি বলবেন সুভাষিস দা? প্লিজ স্লোগান না কৌস্তব, প্লিজ। আমরা আলোচনা করছি, কথা বলছি। বলুন সুভাষিস দা। এক মিনিট বৈষ্ণবকে মনে করাবো যে রোগী কল্যাণ সমিতির সবচাইতে বড় মাথা শান্তনু সেন ওই কলেজের প্রাক্তনী কি বলছেন, যে এই কলেজে ঘুঘুর ভাষা দীর্ঘদিন ধরে ছিল, তার মেয়ের সাথেও অবিচার হয়েছে, পাস করানো ফেল করানো হতো, এই সন্দীপ বাবু করতেন। তাহলে সেটা কি করে কন্ডেম করবে বৈষ্ণব? সেটা বলুক, যেটা শান্তনু সেন মিথ্যে বলছে। আপনারা সিপিএম এর কথায় কথা বলে যাচ্ছে, এটাই দুঃখের। এটাই কংগ্রেস চারজন রাজনৈতিক দলের প্রতিনিধিকে একটুখানি আটকাবো। শোভনবাবু, ইউডির কথা বারবার করে চলে আসছে, ইউডি কেসের কথা। মূল সংজ্ঞাটা বা মূল তথ্যটা কোথায় লুকিয়ে রয়েছে? ঠিক আমি এই জায়গাটাতেই বলতে চাইছিলাম। এখন সব জায়গা থেকে আমি প্রথম থেকেই শুনে আসছি এটা পুলিশের চরম গাফিলতি, এটা এতে চরম গাফিলতি। কেন তারা এটাকে ইউডি কেস বলছে? ইউডি কেস মানে আনন্যাচারাল ডেথ বলছে। এটাই নিয়ম। Accepting natural death, natural মানে actually disease which is caused entirely due to the disease process, সেটুকু ছাড়া all other disease what is actually suspicious সেগুলোকে সব আনন্যাচারাল ডেথ হিসাবেই রেজিস্টার করা হয়। হোমিসাইড, মার্ডার, অ্যাক্সিডেন্ট, নেগলিজেন্স, স্টারভেশন, হোয়াট এভার যে কোনো জায়গায় কেস স্টার্ট হবে বা ইনকোয়েস্ট স্টার্ট হবে সেটা কিন্তু ইউডি কেস হিসাবেই। সুতরাং সেটা সুইসাইডই হোক, সেটা অ্যাক্সিডেন্টালি হোক, সেটা নেগলিজেন্সই হোক, সেটা কিন্তু সবসময়ই কিন্তু সেটাকে ইউডি কেস হিসাবে স্টার্ট করা হবে। তারপরে ইনভেস্টিগেশনস যখন টোটাল কমপ্লিট হয়ে যাবে তারপরে ডিসিশানটা নেওয়া হবে এটা কোনটাতে পড়বে, এটা হোমিসাইড, অ্যাক্সিডেন্ট, সুইসাইড না মার্ডার। মার্ডার ইজ ডিফারেন্ট ফ্রম হোমিসাইড, হোমিসাইড অ্যান্ড মার্ডার ইজ নট সেম। সুতরাং এই ইউডি কেস সম্বন্ধে বা এই প্রসঙ্গে এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা, কমপ্লিটলি ফলস অ্যালিগেশনস। সব কেসই রেজিস্টার হয় ইউডি কেস হিসাবে এবং ইনকোয়েস্ট স্টার্ট হয় ইউডি কেস হিসাবে, তারপরেই কিন্তু ইনভেস্টিগেশনসটা শুরু হয়। শুনতে পাচ্ছি না। রিপোর্ট আসার পর
সেখানে যখন বলা হচ্ছে এটা আনন্যাচারাল ডেথ, এটা কি ঠিক কথা? অস্বাভাবিক মৃত্যু হলে না 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 না, ইনকোয়েস্ট রিপোর্ট আসার পর সেটাকে না ইউডি হিসেবে শুরু হচ্ছে, কিন্তু তারপর ইনকোয়েস্ট রিপোর্ট আসার পর সেটাকে ইউডি বলা হচ্ছে। এই পুলিশ তদন্ত করতে পারবে না, এই পুলিশ পক্ষপাতদুষ্ট, এই পুলিশ বিনীত গোয়েল পক্ষপাতদুষ্ট, এই কামদুনিতে শাস্তি দিতে পারেনি, এই কামদুনিতে শাস্তি দিতে পারেনি, রাজনীতির বাইরে গিয়ে বর্তমান ছবি কি এবং তারই সঙ্গে উই ওয়ান্ট জাস্টিসের নিরিখে কোথায় দাঁড়িয়ে রয়েছে পরিস্থিতি, যে স্লোগান রাজ্য, কলকাতা, দেশের বিভিন্ন প্রান্তে উঠেছে, আমরা খোঁজার চেষ্টা করবো এই আলোচনায় জনগণমনতে। একটা বিরতির পর চোখ রাখুন জি 24 ঘন্টায়। জনগণমনায় আরজি করার ঘটনা নিয়ে আমরা আলোচনা করছি। আজ কলকাতা হাইকোর্টের তোপের মুখে পড়ে রাজ্য। আইনজীবী ঠিক কি জানান শোনাবো। যে যেখানে পুলিশ মোতায়েন করা আছে তাকে ভেদ করে গোটা কতক লোক ঢুকছে, হসপিটালের মধ্যে ভ্যান্ডালিজম করছে, এবং আমরা যখন বারে বারে অভিযোগ করছি যে এভিডেন্স ডিস্ট্রয় করা হচ্ছে, তখন এই ঘটনা ঘটছে। তখন পুলিশ যখন ফেল করছে এই ধরনের হুলিগানিজম প্রিভেন্ট করতে, তখন খুব স্বাভাবিকভাবে সেই প্রশ্ন উঠে আসে যে স্টেট মেশিনারি ফেল করছে ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে। সংক্ষেপে প্রত্যেকের কাছে যাব। স্টেট মেশিনারি ফেলিওরের প্রসঙ্গ ইতিমধ্যেই কিন্তু উঠে আসছে সেই জায়গায় দাঁড়িয়ে। সুভাষিস দা খুব সংক্ষেপে প্লিজ। দুর্ভাগ্যের হবে শিলাদিত্য যদি পার্ক স্ট্রিট এবং হাঁসকালির মতন বা কামদুনির মতন আগামী দিনে হয় যে দোষীরা ছাড়া পেয়ে গেল এবং আমরা দেখতে পাবো যে ভারতবর্ষের বুকে আবার একটি মেয়ে নির্যাতিতা হয়ে খুন হলেন, তার বিচার হলো না, তিনি বিচার পেলেন না, তার পরিবার বিচার পেল না। এটা হতে চলেছে। মমতা ব্যানার্জি সেটাকে অ্যালাউ করেছে। 3-4 দিন পুলিশকে বসিয়ে রেখে কাজ করতে না দিয়ে ট্যাম্পারিং করে ডেস্ট্রয় করে প্রমাণগুলো যাতে দোষীদের সাজা না হয় তার জন্য একটুখানি আটকাচ্ছে। এই মুহূর্তে আরজি কর হাসপাতালের সামনে থেকেই রয়েছে আমাদের প্রতিনিধি দেবব্রত ঘোষ। দেবব্রত, ইতিমধ্যে করে বারবার অভিযোগ উঠে আসছে বিভিন্ন জায়গায় তথ্য প্রমাণ লোপাটের জন্য। ছাত্রছাত্রীরা এবং চিকিৎসকরা যারা তোমার সঙ্গে রয়েছেন কি বলছেন খুব সংক্ষেপে? দেখো, আমি এই মুহূর্তে রয়েছি আরজি কর হাসপাতালে এবং এখানে এখনও অবস্থান আন্দোলন চালিয়ে যাচ্ছেন এখানে জুনিয়র ডাক্তাররা। আমি সেই ছবিটা একটু দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে এবং আমি তাদের সাথে একটু কথা বলে নেবার চেষ্টা করব। যেদিন এখানে হামলার ঘটনা ঘটলো, এখানে ভাঙচুর হলো হাসপাতালে, সেদিন কি আসলে তথ্য প্রমাণ লোপাটের বিষয়টি উঠে আসে? তার কারণ 24 ঘন্টার হাতে একটা ফুটেজ পাওয়া এসেছে, তাতে দেখা যাচ্ছে হামলাকারীরা বলছে যে চল সেমিনার হল ভাঙি চল। কি বলবেন? হ্যাঁ, এটা তো বোঝাই যাচ্ছে, কারণ তারা এসে প্রথমে এমার্জেন্সিতে ঢুকেছে একটা বিশাল গ্যাং এবং প্রি প্ল্যান, কারণ বাইরে যেভাবে করছিল পুলিশ পুরো অ্যালাউ করেছে, ঠিক আছে। তারপরে যখন মানে তারা থার্ড ফ্লোরটা অনেকে বুঝতে পারেনি ব্যাপারটা, হয়তো সেই নিয়ে একটা ঝামেলা হয়েছে। হ্যাঁ, এটা আমরা মনে করছি, কারণ শুধু এমার্জেন্সিতেই ভাঙচুর হয়েছে, আমাদের আন্দোলন মঞ্চ এটা। হ্যাঁ, তথ্য প্রমাণ যখন মানে যেটা ট্যাম্পারিংয়ের চেষ্টা অবভিয়াসলি হয়েছে, এবং আমরা প্রথম থেকে যেটা বলছিলাম যে একজন নয় বিশেষ কেউ তো অভিযুক্ত আছে, যাকে লোকানোর জন্য প্রথম থেকে আত্মহত্যা এই সমস্ত কিছু চালানো হয়েছে। সো অবভিয়াসলি একটা প্রিভেন্ট চেষ্টা করা হচ্ছিল ইনভেস্টিগেশনকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য। ধন্যবাদ দেবব্রত। চিকিৎসক এবং ছাত্রছাত্রীদের বক্তব্য আরজি কর থেকে সরাসরি তুলে ধরছে। খুব সংক্ষেপে প্রত্যেকের প্রতিক্রিয়া নিয়ে নেব। এক, ট্যাম্পারিং এর কথা উঠে আসে এবং তারই সঙ্গে কিন্তু রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। অঙ্কন খুব সংক্ষেপে জাস্ট এক লাইনে প্লিজ। রাজ্য সরকারের মাল্টি অর্গান ফেলিয়ার হয়েছে। এই সরকারটার বেঁচে থাকার যোগ্য নেই, মানুষকে পরিষেবা দেওয়ার যোগ্য নেই, মানুষের কাছে নাগরিক নিরাপত্তা পৌঁছে দেওয়ার যোগ্য নেই। এই সরকারটাকে ভেঙে ফেলা উচিত। সরকার কমায় চলে গেছে, তার কারণ হচ্ছে দেখবেন আজকে খুব সিগনিফিক্যান্ট কথা বলেছে কোর্ট জিজ্ঞেস করেছে পুলিশকে আপনি জমায়েত হয়েছে জানতেন না? বলেন 7000 জমায়েত হচ্ছে, 100 জমায়েত হলে জানা উচিত। এ কি কথা? পুলিশ এটুকু খবর রাখে না, ইন্টেলিজেন্স ফেল করেছে। তারপর বলছে যে আমার ডিসিকে মেরে দিয়েছে। বলে এটাই তো হয়েছে আমাদের রাজ্যে হচ্ছে অপরাধীরা পুলিশকে ভয় পায় না, পুলিশ অপরাধীদের ভয় পায়। পুলিশ তৃণমূলের দুষ্কৃতীরা এলে টেবিলের তলায় ঢুকে যায়। আর মুখ্যমন্ত্রী জগদ্ধাত্রী পুজোর ভাষণে মুখ্যমন্ত্রীর ভাইয়ের ঘনিষ্ঠদের ছাড়াতে ভবানীপুর থানায় যায়। প্রবলেমটা হলো যারা ফসিল হয়ে গেছে, ডোডো পাখি বিলুপ্ত প্রজাতি হয়ে গেছে, তারা খুব চিৎকার করে। কিন্তু এই রাজ্যের সরকার
সারা রাজ্যের মহিলাদের এত সামাজিক প্রকল্প নিয়েছে, এটার থেকে সামাজিক প্রকল্প দেখানোর জন্য কিন্তু অসামাজিক নেতা, এটা হলো অসামাজিক নেতারা বিরাজি সিঙ্গুর মণিপুর এইগুলো থেকে ধামা চালিয়ে যেগুলো মামলা বৈশাদাই সমস্ত কিছু রাজনীতি বা রাজনৈতিক বক্তব্যের ঊর্ধ্বে গিয়ে বারবার করে এই যে রাজ্য কলকাতা দেশের বিভিন্ন প্রান্তে এই যে ছবি সবাই যে উই ওয়ান্ট জাস্টিস বলে নেমে পড়ছে, সেই জায়গায় কি কোথাও মনে হয় না দ্রুত একটা সমাধান এবং দোষীরা শাস্তি পাক, এই ছবিটা রাজ্যের কাছে উঠে আসুক, এই জায়গাটা স্পষ্ট। অলওয়েজ অপরাধীর কঠিন শাস্তি চাইছি, কঠোর শাস্তি চাইছি। এটা প্রবলেমটা হলো এরা হেরে যাওয়া পার্টি, এদের জন্য কেউ পাত্তা দেয় না, মনে হয় এদের কিছু এরা কেউ পাত্তা দেয় না, এরা শুধু টিভিতে দেখে বলে এখানে আসতে পারে, এখানে টিভিতে আসতে চিৎকার করে, এরা এলাকায় কোনো বেশ নেই, এদেরকে কেউ ভোট দেয় না, এরা হলো ফাঁসি, এরা বিলুপ্ত, এটা বিলুপ্ত হয়ে যাবি। গত কয়েকদিন ধরে আমরা দেখছি যে ঠিক কি পরিস্থিতি হয়ে রয়েছে। শুধুমাত্র কলকাতা নয়, আরজিকরকে কেন্দ্র করে, এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দেশ এমনকি বিদেশের ছবিও উঠে আসছে বারবার করে। কিন্তু প্রশ্ন যেখানে উঠছে যে কবে কত দ্রুত বিচার পাওয়া যাবে, তার জন্য কিন্তু অপেক্ষা। তদন্তের গতি প্রকৃতি কোথায় দাঁড়িয়ে রয়েছে সেদিকেও আমাদের নজর থাকবে। জনগণমন আজকের মতো এ পর্যন্তই। আমাদের সমস্ত অতিথিদের ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। নিচ্ছি ছোট্ট একটা বিরতি, এরপর দেখুন পেজ ওয়ান।